নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলে রাখি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে মতামতের শীর্ষক 2025 ভারতের রাজনীতিতে কি দেখলাম, 2026-এ আমরা কি দেখব। লাতিন আমেরিকায় কিছু সামান্য ভালো খবর আছে, আর ব্রিটেনে লেবার পার্টির কির স্টামারের ক্ষমতায় আসা। এছাড়া দুনিয়া জোড়া এক দক্ষিণ পন্থার উত্থান দেখেছে পৃথিবী 2025-2026 জুড়ে, 2024-2025 জুড়ে। বেলজিয়াম, ইটালি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, সেখানে সরাসরি দক্ষিণপন্থীরা ক্ষমতায় এসে গেছে। ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়াতে শরিক হিসেবে ক্ষমতায় এসেছে দক্ষিণপন্থীরা। আর জার্মানিতে এএফডি দ্বিতীয় বড় দল হয়েছে। ফ্রান্সে ন্যাশনাল র্যালি 142টা আসন পেয়ে গেছে। অস্ট্রিয়াতে ফ্রিডম পার্টি উঠে এসছে। পর্তুগালে চেগা পার্টি সেকেন্ড পজিশনে। হ্যাঁ, আমাদের দেশ, আমাদের নাগরিকদের জন্য কাজের খোঁজে আসারা দূর হটো, আমাদের দেশে সম্পদ লুট হয়ে যাচ্ছে, বামপন্থীরা নাস্তিক, ওসব সোশ্যাল সিকিউরিটির নামে দান খয়রাতি চলবে না, এই রকম সমস্ত স্লোগান, সবটাই আমি 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 আমরা আমরা আমরা, আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ। একটা সময় ছিল যখন আমরা বিশ্বের কথা ভাবতাম, এক দেশ কোথাও কোথাও কিছু হলে অন্য দেশ সেখানে ঝাঁপিয়ে পড়তো, এক দেশ অন্য দেশকে সমর্থন করতো, সাহায্য করতো। এখন একটা দেশ তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, যেখানে আমরাই এখানে থাকবো, আর কেউ এখানে থাকবে না। এই রকম সমস্ত স্লোগান নিয়ে দক্ষিণ পন্থার উত্থানের আইডল ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছে 2025-এ। এরই মধ্যে খেয়াল করুন, আমাদের দেশের মানুষ কিন্তু 2024-এ মোদিজির ল্যাজ কেটে দিয়েছে। হ্যাঁ, উনি সংসদে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে, জেডিইউ বা তেলেগু দেশমের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে। কিন্তু সেটা ছিল একটা সাময়িক পিছু হটা। হঠাৎ স্ট্র্যাটেজিতে একটা ভুলের জন্য 240-এ ঠেকেছিল বিজেপি। 2025 ছিল তাদের কোর্স কারেকশনের বছর। ভুল শুধরে নিয়ে ভারতের মাটিকে, দক্ষিণ পন্থাকে আরো শক্তপোক্তভাবে তুলে ধরার বছর। এমনিতেই 2025 তাদের আদর্শের ভিত্তিভূমি আরএসএস এর 100 বছর, কাজেই সেই দায়িত্ব আরএসএস এরও ছিল। আর হিন্দুত্ববাদী প্রত্যেকটা সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এই 2025 জুড়ে। বছরটা মনে করুন শুরু হয়েছিল দিল্লি দিয়ে। আমরা ভেবেছিলাম হাঁটতে হাঁটতে হয়তো জিতে যাবেন কেজরিওয়াল, কিন্তু কেজরিওয়াল জি প্রমাণ করে দিলেন আদর্শহীন একটা সংগঠন দিয়ে আর যাই হোক বিজেপির মোকাবেলা করা যায় না। 40টা আসন খুইয়ে নিজে হেরে কেজরিওয়ালের আপ পেয়েছিল 22টা আসন, আর বিজেপি 40টা আসন বাড়িয়ে 48টা আসন পেয়ে ক্ষমতায় এসেছিল। এবং তারপর থেকে দেখুন, দিল্লি বিজেপির হাতেই আছে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও বিজেপি 12 থেকে 7টা আসন পেয়েছে 12টার মধ্যে। তারা এসেই বস্তি ভেঙেছে, বাংলাদেশি তাড়ানোর নাম করে বাঙালি খেদাও শুরু করেছে। ইনফ্যাক্ট 2025-এ ঝাড়খণ্ড আর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে বিজেপি জিতেছে, বিরাটভাবে জিতেছে। মহারাষ্ট্রে এবার তাদের মুখ্যমন্ত্রী। একটা বিরাট সময় ধরে তাদেরকে শিবসেনার উপরে নির্ভর করতে হতো, এখন সেই নির্ভরতা আর নেই। আর কিছুদিন পরে নিজেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, অন্তত সেই দাবি তারাও করছে। হরিয়ানাতে সবাই যখন কংগ্রেসের ফিরে আসা নিয়ে নিঃসংশয় হয়ে উঠেছিল, তখন বিজেপি বিরাট কামব্যাক। আর বিহারে তো কথাই নেই, মহাগঠবন্ধনকে শুইয়ে দিয়ে বিজেপি জেডিইউ কেবল ফিরেছে তাই নয়, এবারে মন্ত্রিসভায় আছেন বটে নীতিশ কুমার মাথায়, মুখ্যমন্ত্রী তিনি, কিন্তু রাজ্য চলে গেছে বিজেপির হাতে। বছরখানেক পরে জেডিইউ ভেঙে বিজেপি নিজের সরকার তৈরি করলে আমি অন্তত অবাক হব না। আর সেদিন নীতিশ কুমারের কিছু বলারও থাকবে না। জম্মু কাশ্মীরে স্বাভাবিক প্রত্যাশা মতোই জিতেছিল ন্যাশনাল কনফারেন্স, কিন্তু খেয়াল করুন, জম্মু অঞ্চলে বিজেপির বাড়বাড়ন্ত দেখার মতন। এবং যদি 2025-এর দিকে নজর রাখেন, তাহলে সেই শুরু থেকে বছর শেষ অবধি 3টে ন্যারেটিভ, 3টে গল্প, 3টে কাহিনী ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে, তার ভিত্তিভূমি বাড়ছে। আর সেই 3টে ন্যারেটিভের সামনে বিরোধীদের অসহায় মনে হচ্ছে। এক, হিন্দুরা বিপন্ন,
মুসলমান খ্রিস্টানরা আমাদের ধর্মকে অপবিত্র করতে চায়, তারা ধর্মান্তরণ করে, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে ডেমোগ্রাফিক ব্যালেন্সকে নষ্ট করতে চায়। কাজেই সনাতনীরা এক হও, মাছ মাংস অপবিত্র, পুজোর দিনগুলোতে মন্দির সংলগ্ন এলাকাতে এগুলোকে নিষিদ্ধ করা হোক। এটা হচ্ছে গিয়ে প্রথম ন্যারেটিভ, প্রথম গল্প, হিন্দু খতরে মে হ্যায়। দুই হচ্ছে গিয়ে এই প্রথম কেন্দ্রে শক্তিশালী সরকার এসেছে, এবার ইট কা জবাব পত্থর সে ঘর মে ঘুস কর মারেঙ্গে, অপারেশন সিঁদুর দেখে এই প্রথম পাকিস্তান ভয় পেল, ব্লা 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 ব্লা। ধুরন্ধর দেখে নিন, তাহলে এই ন্যারেটিভটা বুঝতে পেরে যাবেন। আসলে এইটা একটা যে জিঙ্গোইজম, এই যে জঙ্গি এক ধরনের মনোভাব, জঙ্গি জাতীয়তাবাদের মনোভাব, সেটাকে চাগিয়ে তোলা। 3 নম্বর ন্যারেটিভ হচ্ছে ভারত এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি, এর কৃতিত্ব নরেন্দ্র মোদীর, তিনি এখন বিশ্বগুরু। ট্রাম্প সাহেব ট্যারিফ বসিয়েও কিছুই করতে পারছে না। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকারগুলো কিছুই করেনি, সেফ দুর্নীতি আর বংশানুক্রমিক শাসন চালিয়েছে। নেহরু গান্ধী কংগ্রেস আসলে দেশের এগিয়ে যাবার পথে বাধা ছিল। হ্যাঁ, তাকিয়ে দেখুন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এটাই 24 ঘন্টা সার্কুলেট হচ্ছে, আর এগুলোই এখন এক বিরাট সংখ্যক মানুষের স্থির বিশ্বাস। সত্যি মিথ্যে তথ্য মিলিয়ে মিশিয়ে এক ন্যারেটিভ জানিয়ে একাডেমিক্সরা, পড়াশুনো যারা বিদ্বান পণ্ডিতরা আলোচনাই করতে চাইবেন না, কারণ তা বেসলেস, উন্মাদের প্রলাপ, কি আলোচনা করবো এ নিয়ে। কিন্তু অন্যদিকে বিরাট সংখ্যক মানুষ সেটাকেই ধ্রুব সত্যি হিসেবে মেনে নিয়েছেন। তাদের গভীর বিশ্বাসকে ভাঙা প্রায় অসম্ভব। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ধরুন এই ভক্তদের একজন চিৎকার করছে, এর আগে আমাদের দেশের অর্থনীতির মোট পরিমাপ বিশ্বে 3 নম্বরে গিয়েছিল কখনো? আপনি বলবেন না, আসলে ওসব আসলে ফাসলে রাখুন, বলুন আমরা তৃতীয় অর্থনীতি কি না। হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কি আছে, আমরা তৃতীয় অর্থনীতি কি না, হ্যাঁ কি না। হ্যাঁ, তাহলে কার সময় এটা হয়েছে? জওহরলালের সময় হয়েছে, ইন্দিরা গান্ধীর সময় হয়েছে, নরেন্দ্র মোদীর সময় হয়েছে, মোদীর সময়, ব্যাস ফুরিয়ে গেল। মোদি 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 মোদি, তর্ক শেষ। কে বোঝাবে যে ঠাকুরদার বাবা জমি কিনেছিল, ঠাকুরদা, তারপরে ঠাকুরদা একতলা বানালো, তারপরে বাবা আরো বাড়িয়ে 2 তলা বাড়িয়ে 2টো ঘর বাড়িয়ে 3 তলা বানিয়েছে, আপনি আরো 2 তলা তৈরি করে 5 তলা বানাতেই পারেন, কিন্তু বাড়ি বানানোর কৃতিত্ব কেবল আপনার হতেই পারে না। কিন্তু সেসব শুনছে কে? মোদি হয় তো মুমকিন হয়। এক মিথ্যেবাদী চালিয়া দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদী এখন হিন্দু হৃদয় সম্রাট। হ্যাঁ, স্বৈরাচারীদের উত্থান এভাবেই হয়। হিটলার থেকে মুসলিনের উত্থানের ছবিগুলো দেখে নিন, একই ব্যাপার। ভাবুন না, ক্ষমতায় এসেই যিনি সংসদে দাঁড়িয়ে মানরেগা নিয়ে ব্যঙ্গ করে বলেছিলেন একটা গর্ত খোঁড়ার প্রকল্প, তিনিই ক্রমশ এই প্রকল্পের ব্যয় বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছেন। এখন তার নাম থেকে মহাত্মা গান্ধী ছেটে দিয়ে একটা নতুন প্রকল্প করে আদতে গরিব মানুষগুলোর অধিকার কেড়ে নেবার কাজ করলেন। সেরকম এক আবহে 2024-এ বিরোধীরা আর শাসক দুজোটের কাছেই 2026 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আরএসএস বিজেপির গ্র্যান্ড প্ল্যানের শেষ ভাগে এসে তারা দান তো ছাড়তে চাইবে না। অন্যদিকে বিরোধীদের কাছে এটা কিন্তু শেষ দেওয়াল, লাস্ট ওয়াল, যে দেওয়ালটা ভাঙলেই কিন্তু এরপরে বহু সময় ধরে নিয়মতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা থাকলেও আদতে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরোপুরি দখল নেবে ভারতের। বিজেপি আরএসএস এর নেতৃত্বে এই গ্র্যান্ড প্ল্যানটা নিয়ে সিরিয়াস তারা জানেন বিষয়টা, আর এটাও জানেন যে এবারে পিছিয়ে গেলে আবার অনেকটা সময় লাগবে। কিন্তু বিরোধীরা জানে কি? মনে হয় না। কারণ বিয়ে বাড়ির সামনে এঁটো কাটার দখল নিতে আসা পাড়ার কুকুরের মতো তারা একের অন্যের বিরুদ্ধে লড়েই যাচ্ছেন। দেখুন না সেই লড়াইয়ের চেহারা। কেরালাতে সিপিএম কংগ্রেসকে বিজেপির বি টিম বলছে, কংগ্রেস সেখানে সিপিএম কে বিজেপির সঙ্গে সেটিং আছে সেই অভিযোগ তুলছে। বাংলাতে তো সেই লড়াইয়ের কোনো মানেই নেই, কিন্তু তাও 1 ঘন্টার বক্তৃতাতে কমরেড সেলিম 45 মিনিট বরাদ্দ রাখেন তৃণমূলের জন্য, 15 মিনিট বিজেপির জন্য। না, বিরোধীরা হয় জানেনই না কি হতে চলেছে, না হলে নির্বোধ এতটাই যে জানলেও তার গুরুত্ব বোঝেন না। তো 2026-এ আমরা 4টি নির্বাচন দেখব, অসম, কেরালা, তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ। অসমে বিজেপি সরকার আছে, কেরালাতে সিপিএম, তামিলনাড়ুতে ডিএমকে আর বাংলাতে তৃণমূল। একটা বিজেপি, বাকি 3টে অবিজেপির হাতে আছে। বিজেপির লক্ষ্য 14 নম্বর রাজ্যের দখল, কারণ তারা সংবিধান সংশোধন চায়। 13টা তাদের হাতে আছে, 14 নম্বর খুব দরকার। তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে যত ভালোই ফলাফল হোক না কেন, কেরালা তামিলনাড়ু দখলের কিন্তু কোনো চান্স নেই, অসম তো তাদের হাতেই আছে। কিন্তু বাংলাতে তাদের চান্স আছে, তাই তারা সমস্ত শক্তি নিয়ে বাংলা দখলে নামছে। আসুন এই 4টে রাজ্যের অবস্থা দেখা যাক 2026-এ যে 4টে রাজ্যের নির্বাচন হবে সেখানে কি হতে পারে।
অসমের রাজনীতিতে একটা নতুন ফ্যাক্টর জুড়েছে জুবিন গর্গ, তার মৃত্যু বা হত্যা। সারা রাজ্যে জুবিন ভক্তরা যখন এটাকে হত্যা ধরে নিয়ে উত্তাল প্রতিবাদে নামলো, তখন খুব সচেতনভাবে অসম সরকার জানিয়ে দিল এটা হত্যাই, আর হত্যাকারীদের ধরা হচ্ছে, তাদের শাস্তি হবে। কিন্তু ওই তালিকাতে বেশ কিছু ভিআইপির নাম আছে, এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর নামও আছে। কাজেই ওই ইস্যুকে সামলানো একটু কঠিন। তবুও বলবো এখনো পর্যন্ত হিমন্ত সরকার খুব সচেতনভাবে এই ইস্যুকে সামলাচ্ছে। পরের ব্যাপারটা হলো বিরোধী জোট অসমে। বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে কংগ্রেস জোটের সমঝোতা যদি না হয়, তাহলে মুসলমান ভোট ভাগাভাগি হবেই। আর সেক্ষেত্রে বিজেপি সরকার আবার ড্যাং ড্যাং করে ক্ষমতায় আসবে হাসতে হাসতে। আর এখনো পর্যন্ত যা খবর, তাতে রাহুল গান্ধী ওই বদরুদ্দিন আজমলের সঙ্গে জোটে রাজি নন। এমনকি বাম কি তৃণমূলের সঙ্গেও জোট হবে বলে মনে হয় না। কাজেই যে যার মতো লড়বে, অসম থাকবে বিজেপির হাতে। চলুন কেরালাতে। হ্যাঁ, কেরালাতে এবারে কংগ্রেসের ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত। সেখানকার উপনির্বাচন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি নির্বাচনের ফলাফল তাই বলছে। কিন্তু সেই হার কতটা বিচ্ছিরি রকমের হবে, এবং সিপিএম এর হারের সবটা লাভ কি কংগ্রেস পাবে নাকি বিজেপিও পাবে? বিজেপিও লাভের ফসল ঘরে তুলবে? এখন যা ফিডব্যাক এখনো পর্যন্ত, তাতে কেরালাতে এবার এই প্রথমবার বিজেপি সম্ভবত 2 সংখ্যায় পৌঁছে যাবে, অর্থাৎ 11, 12, 13 হয়ে যাবে। না গেলেও 8-9টা আসন তো তারা পাবেই। আর তারপরে আবার যদি এই বাংলার মতো বামের ভোট রামে চলে যায়, তাহলে বিজেপির উত্থান নিশ্চিত। কিন্তু সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ হেরে গেলে গত 6 দশকে এই প্রথম এমন একটা অবস্থা আসবে যখন দেশে কোথাও একজনও সিপিএম মুখ্যমন্ত্রী থাকবে না। বামেরা সারা দেশেই অন্তত সংসদীয় রাজনীতিতে তাদের গুরুত্ব হারাচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত যারা টার্ম ডিক্টেট করতেন দিল্লির সরকারের ওপরে, আমাদের মনে আছে বুদ্ধবাবুর সেই দাম্ভিক উচ্চারণ, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। হ্যাঁ, যদি কেরালার সরকার হাত থেকে চলে যায়, তাহলে সিপিএম এসইউসিআই হয়ে উঠতে বেশি দিন সময় নেবে না। আর মেইন স্ট্রিম বামেদের প্রতিনিধি হিসেবে সিপিআইএম এর হার বামপন্থাকেও প্রশ্নের মুখে ফেলবে বইকি। কেরালাতে খুব ধীরে ধীরে কিন্তু অসম্ভব ধৈর্য ধরে তাদের সংগঠন বাড়িয়েছে আরএসএস বিজেপি। দেশের সব থেকে বেশি আরএসএস এর শাখা ওই কেরালাতেই আছে। সেই কেরালাতে বামেরা হেরে গেলে সেখানে বিজেপির উত্থান যে বেশ খানিকটা গতি পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে চলুন তামিলনাড়ুর দিকে। তামিলনাড়ুর ইতিহাস, দ্রাবিড় নাস্তিক মতবাদ, পেরিয়ার আন্দোলন আর আন্নাদুরায়ের ওই ডিএমকে, এই সবটা মিলিয়ে তামিল ভূমিতে বিজেপির সাংস্কৃতিক, ধার্মিক, ভাষাভিত্তিক কোনো কার্ডই কাজে দেয় না। তো ডিএমকে ভেঙে এআইডিএমকে তৈরি হবার পর থেকে বিজেপিও কিন্তু কংগ্রেসের মতন দুজনের একজনকে সমর্থন করে নিজের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু একক শক্তি বাড়াতে পারেনি। আর এই মুহূর্তে দুভাগে ভাগ হওয়া এআইডিএমকে এক ভাগকে নিয়ে এগোলে খুব বেশি কিছু হবে না, সেটা বিজেপি জানে। খুব জঙ্গি চেহারা নিয়ে কে আন্নামালাইকে সামনে রেখে নেমেছিল বিজেপি, কিন্তু ডিজাস্টার, কিছুই হয়নি। এবারে এক নতুন খেলোয়াড় মাঠে নেমেছে, বিজয় থলপতি, অভিনেতা। প্রথমে মনে হচ্ছিল তিনি একলাই লড়ছেন, কিন্তু তার সভাকে ঘিরে গোলযোগ, স্ট্যাম্পেড, মৃত্যু ইত্যাদি হওয়ার পরে এখন তার টার্গেট এম.কে. স্টালিন। হ্যাঁ, এখন এটাই দেখার যে বিজয় থলপতির সঙ্গে তার নতুন দল তামিলেগা ভেট্রি কাজাগম, টিভিকে আর বিজেপির জোট হয় কিনা। হলে তারা অ্যান্টি ডিএমকে ভোট কি ভাঙবেন? মানে এআইডিএমকে আলাদা লড়লে সেটাই হবার কথা, কিন্তু যদি একটা গ্র্যান্ড অ্যালায়েন্স হয়ে যায় এআইডিএমকে, থলপতি এবং বিজেপি, তাহলে কিন্তু ছবিটা পাল্টে যাবে। গ্র্যান্ড অ্যালায়েন্স না হলে যদি দুটো জোট ডিএমকে এর বিরুদ্ধে লড়ে, তাহলে ডিএমকে তৃতীয়বার ক্ষমতায় আসা নিশ্চিত। এবার আসুন বাংলাতে। এখানে দিদিমণি লড়াই শুরুই করেন 30 মার্কস পকেটে নিয়ে, এটা সবাই জানে। আর জানে বলেই বিজেপির এক এবং একমাত্র লক্ষ্য এই মুসলমান ভোটকে ভাঙা। এই সেদিন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছেন যে মুসলমান ভোট পাবে হুমায়ুন কবিরের নতুন দল আর নওশাদ সিদ্দিকী, আর হিন্দু ভোট পাবে বিজেপি। না, হিসেব তো আর শুভেন্দু বাবুর হাতের মোয়া নয়, হিসেবের মতোই চলবে। দিদিমণির হাত থেকে মুসলমান ভোট অন্য কোথাও চলে যাওয়াটা বিজেপির জেতার সম্ভাবনার উপরে নির্ভর করে। বুঝিয়ে বলি, যদি দেখা যায় বিজেপি জিতবেই না, জেতার কোনো চান্স নেই, তাহলে মুসলমান ভোট বামেদের দিকে যেতে পারে, জেএমএম এর দিকে যেতে পারে, কংগ্রেসের দিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। কিন্তু যে মুহূর্তে এটা পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি আসবে ক্ষমতায় এবং তাকে রুখতে মমতা ছাড়া আর কেউ বিজেপিকে হারাতে পারবে না, সেই মুহূর্তে সংখ্যালঘু ভোট সোজা এসে জমা হবে তৃণমূলের বাক্সে। এটাই তৃণমূলের খেলার আগে জিতে যাওয়ার অস্ত্র। আর ঠিক তাই অন্য সবকিছুর আগে বিজেপি
নির্দেশে কিছু মাথা নেমে পড়েছে সেই মুসলমান সংখ্যালঘু ভোট ব্যাংককে ভাগ করতে। একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে মুর্শিদাবাদের হুমায়ুন কবির। কিন্তু তারা কি খুব বিরাট কিছু করতে পারবেন? মানে নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ের আসনটাও ধরে রাখতে পারবেন? বিভিন্ন আসনে ভোট কাটলে কতটা ভোট কাটবেন? একই প্রশ্ন হুমায়ুন কবিরকে নিয়েও। তিনি কোন আসনে জিতবেন মুর্শিদাবাদের? তিনি নিজেও কি একটা বিধায়ক হিসেবে জিতে আসতে পারবেন? আইএসএফ কত ভোট কাটবে? হুমায়ুন কবিরের নতুন দল কত ভোট কাটবে? সেসবের থেকেও এসআইআর এর ফলে মতুয়াদের একটা অংশের ভোট বিজেপির থেকে মুখ ফেরালে কিন্তু বিজেপি উত্তর 24 পরগনা, নদিয়াতে খুব খারাপ ফল করবে। সব মিলিয়ে বাংলা লাও বলে মাঠে নেমেছে বিজেপি, কিন্তু লাও বললেই তো হবে না, দেবে কে? না আছে সংগঠন, না দলের নেতাদের মধ্যেকার সমীকরণ, না মানুষের সমর্থন। কাজেই এখনো যা অবস্থা তাতে বাংলা দখল বিজেপির স্বপ্নই থেকে যাবে। কিন্তু তাদের উল্লেখযোগ্য অগ্রগতি হবে কেরালাতে, আর এই 26 পার করলে উত্তরপ্রদেশের ভোট, তারও প্রস্তুতি শুরু হয়ে যাবে 2026-এ। কাজেই 2026 বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসছে না, কিন্তু বিজেপি রাজ্যসভাতে আসন বাড়াবে, বিহার, মহারাষ্ট্র, উড়িষ্যা থেকে তাদের সংখ্যা বাড়বে, কিন্তু সেই বৃদ্ধি দিয়ে আবার সংবিধান সংশোধন করে ফেলা সম্ভব নয়। কাজেই সামনের বছরে আমরা সংসদে আবার কৃষি বিল দেখতে পারি, ইন্ট্রোডিউস হবে কৃষি বিল, হতেই পারে, হওয়ার সম্ভাবনা শুনতে পাচ্ছি। আনা হবে এক দেশ এক ভোটের মতন সংশোধনী, আনা হবে ইউনিফর্ম সিভিল কোডের মতন আইন। দেশ জুড়ে বিরোধীদের বিরাট উত্থানের কোনো আগাম সূচনা নেই। আবার বিজেপিরও বিরাট কোনো অগ্রগতির আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপাতত এটাই 2026-এর রাজনৈতিক চলচ্চিত্র, মানে চালচিত্র। তবে একটা জিনিস জানেন তো, রাজনৈতিক চালচিত্র চিত্ত বা যৌবনের থেকেও চঞ্চল, খুব তাড়াতাড়ি বদলে যায়। মাত্র একটা ভুলেই রাজছত্র খসে পড়তে দেখেছি আমরা। যারা সেরকম কোনো হঠাৎ পরিবর্তনের আশা করবেন, তারা সেই আশা নিয়ে থাকুন। আমরা তো জানি আশায় বাঁচে চাষা। ভাবুন, ভাবতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।